কমরেড মোহাম্মদ সেলিম দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে মন বুঝতে যাচ্ছে গো, মন বুঝতে যাচ্ছে। দেখা গিয়েছিল আপনাদের শরিকদের মধ্যেই ফরওয়ার্ড ব্লক চাইছিল না বা কংগ্রেসের আপত্তি ছিল। এবারে কি আইএসএফ বা এই হুমায়ুনের কথা বলছেন আপনারা, সবাইকে নিয়ে কি চলা সম্ভব? এখন হুমায়ুনের কথা আমি বলিনি, তুমি বলছো। আমার যোগটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিও না। দেখুন, ঠান্ডাটা কমে গেল। আজকে তো দুপুরবেলা রীতিমতো ঘাম হচ্ছিল এবং 31শে ডিসেম্বর নাহাউমসে এত কেক বিক্রি হয়নি গতকাল। একটা ছোট্ট বাইট, কামড়ও বলা যায়, একটা ছোট্ট কামড় বা একটা ছোট্ট বাইট যেভাবে বিক্রি হয়েছে বা যেভাবে ঝড়ের গতিতে বলা যায় কয়েনেজটা যে ভাইরাল হয়ে গেছে, ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেছেন, কোট আনকোট মন বুঝতে গিয়েছিলেন বলেছেন মোহাম্মদ সেলিম। এখন আমার এই প্রসঙ্গে আমার আবার একটু দোষ, আমি একটু যুক্তি দিয়ে একটু লজিক খাড়া করে কথা বলতে বা শুনতে পছন্দ করি। মন গড়া কথা ধরুন আপনাকে আমার পছন্দ না, আমি আপনার সম্পর্কে চেষ্টা করেও কোনো অ্যালিগেশন আনতে পারছি না, তাই বলে দিলাম না এই লোকটা খারাপ। এবং আমার বেশ কিছু মেশিনারিজ রয়েছে, বেশ কিছু হাতিয়ার রয়েছে, সেগুলোকে ব্যবহার করে আমি আপনাকে দেখিয়ে দিলাম। আমি ঠিক এই কাজটা করতে পারি না, আমার লজিক লাগে, আমার লজিক্যাল কনস্ট্রাকশন, আমার যুক্তিসঙ্গত নির্মাণ প্রয়োজন হয়। এখন আমার আমেরিকার শিকাগোর একজন সাইকোথেরাপিস্ট জয়াস মার্টার, তার একটা কথা খুব মনে পড়ছে। There will always be a reason why you meet people. Either you need them to change your life or you are the one who helps them to change theirs. খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এখন কে কাকে পরিবর্তন করতে গিয়েছিলেন সেটা তো একমাত্র সময় বলতে পারে। সময়ের গর্ভে একে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঘটনাচক্রে আমি বিচারপতিও নই, তাই আমি বিচার করতে পারবো না, কিন্তু আমি কয়েকটা লজিক্যাল কনস্ট্রাকশন। সবার আগে আমি কবির আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদম শুরুতে আপনারা যে একটি ছোট্ট ফুটেজ দেখেছেন, সেটা দেখে যদি কারোর মনে হয় যে এটা দৃশ্য দূষণ হয়েছে বা ঠিক রুচিসঙ্গত বা রুচিসম্মত হয়নি, তাহলে আমি দুঃখিত। আমার চ্যানেলের এডিটোরিয়াল পলিসি হচ্ছে যে কোনো ব্যক্তি, সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, সামাজিক ব্যক্তিত্ব হতে পারেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারেন, যে কেউ, তার সম্পর্কে, তার আচরণ সম্পর্কে আমার বলার 100টা কারণ থাকতে পারে, কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে ব্যক্তি আক্রমণ আমার চ্যানেল করে না, করেনি, আগামীতেও করবে না। এখন অনেকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ। মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি শূন্যের গেরো কাটাতে চান, তিনি নাকি ভোটে জিততে চান, ভয়ঙ্কর অভিযোগ। কারোর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি চুরি করেছেন, সারদা মামলায় অভিযুক্ত তিনি। এবার দেখুন সেটা আদৌ মানে কতটা ভ্যালিড কি না, সেটা জনমানসে তার একটা, আমি কারোর নাম করছি না, তার একটা, যদি কেউ নিজের গায়ে মাখেন তাহলে নিজের দায়িত্বে মাখবেন, জনমানসে তার একটা পারসেপশন আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কয়েকটা অভিযোগ, খুব ভয়ঙ্কর অভিযোগ সত্যি। তো সিপিআইএমের রাজ্য সম্পাদক কেন চাইবেন সিপিআইএমের সিট বাড়ুক, সিপিআইএমের ভোট বাড়ুক? তার তো চাওয়ার কথা বিজেপির ভোট বাড়বে, তার তো চাওয়ার কথা তৃণমূলের ভোট বাড়বে, তার তো চাওয়ার কথা কংগ্রেসের ভোট বাড়বে, সবাই ভোট বাড়বে, সবার ভোট বাড়বে, সিপিএম শূন্যতে আটকে থাকবে। এটাই তো সিপিএমের রাজ্য সম্পাদকের একদম ঠিকঠাক চাহিদা হওয়া উচিত। এইটা না আছে তো মোহাম্মদ সেলিম ঠিক করছেন না, তার এই চাওয়াটা অত্যন্ত ভুল। মন বুঝতে যাওয়া, দেখুন সাইকোলজি, মনস্তত্ত্ব কথাটাকে খুব লঘু করে বোধহয় দেখা হচ্ছে, মন বুঝতে যাওয়া। এখন মোহাম্মদ সেলিম কি করেছেন? নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, তাদের রাজনৈতিক সাক্ষাৎ বা ব্যক্তিগত সাক্ষাৎ বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, রাজনাথ সিংয়ের সঙ্গে যে সাক্ষাৎ, তথাগত রায়ের সঙ্গে যে সাক্ষাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমীর পুততুণ্ডের সঙ্গে যে সাক্ষাৎ, পূর্ণেন্দু বসুর সঙ্গে যে সাক্ষাৎ, দোলা সেনের সঙ্গে যে সাক্ষাৎ, সেসবে আমি গেলাম না। সেখানে কোথায় কিষেনজির সঙ্গে যে অনেকের সাক্ষাৎ, অপর্ণা সেনের সাক্ষাৎ, কৌশিক সেনের সাক্ষাৎ, ছত্রধর মাহাতোর সঙ্গে যে সমস্ত ছবি টবি আছে, তাদের কোথায় কি মন বোঝা না বোঝা, আমি সেসবে যাচ্ছি না। মোহাম্মদ সেলিম কেন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করবেন? হুমায়ুন কবির তো একজন আস্ত কমিউনাল মানুষ, যে কমিউনাল মানুষটি সেকুলার তৃণমূলের বিধায়ক ছিলেন, যে মানুষটি, যে কমিউনাল হিন্দু বিদ্বেষী মানুষটি
বিজেপির প্রার্থী ছিলেন এবং এই মুহূর্তে অচ্ছুত। এবং সব থেকে বড় কথা, একটি শূন্য পাওয়া রাজনৈতিক দল, তাকে নিয়ে শাসক দল, প্রধান বিরোধী দল ইত্যাদি, আবার বিভিন্ন জায়গায় কোথায় তার সে সমস্ত পরে সামনে আসতে পারে, কোন কোন আইনজীবী নেতা তার কোথায় কত জমি বেআইনিভাবে কে কিনে রাখছেন, সে সমস্ত হিসাব তো পরে নিশ্চয়ই হবে। সে সমস্ত হিসেব আমরা নিজেরা নেওয়ার চেষ্টা করব, মানুষকে বোঝানোর চেষ্টা করব, বেআইনিভাবে নয়, একদম সাদা খাতা, সেখানে আমি কিছু লিখে দেব না, সেখানে যা ঘটনা সেই ঘটনা লেখা থাকবে, দিনের আলোয় ঘটবে। প্রসঙ্গে আসি, সিপিআইএমের রাজ্য সম্পাদক কেন সিপিআইএমের ভোট বাড়ুক এমনটা চাইবেন? তিনি কেন মন বুঝতে চাইবেন? আচ্ছা, তার তো মন বুঝতে যাওয়ার কথা নয়। প্রশ্নটা হচ্ছে আপনারা, মানে আমরা, মানে সাধারণ মানুষ এতে বিচলিত। কেন বিচলিত? কারণ সিপিআইএমের কাছ থেকে আপনারা এথিক্স আশা করেন। মানে আপনারা স্বীকার করছেন যে বামপন্থীরা, সিপিআইএম, টু বি স্পেসিফিক, টু বি মোর স্পেসিফিক, সিপিআইএমের কাছ থেকে নৈতিকতা আশা করা যায়। যদি সেটা করা যায়, যদি আপনারা সেটা বিচার করেন, তাহলে যে আদৌ এভিল নয় তার পক্ষে, অর্থাৎ সিপিআইএম এর পক্ষে থাকেন না কেন? আপনাদের কথা, মানে আপনাদের লজিক অনুযায়ী আমি জিজ্ঞেস করতে চাইছি, নিন্দুকদের কথা বলছি, সেখানে আবার লেসার এভিল গ্রেটার এভিলে যান কেন? সিপিআইএম তো নীতিবান দল। আপনারাই বলছেন যে এত নীতিবান একটি দল, নীতিপরায়ণ একটি দল, তার রাজ্য সম্পাদক কেন এরকম একটি অনীতির লোকের সঙ্গে দেখা করবে? এটা আপনাদের ডিসকোর্স, এই কনস্ট্রাকশনটা, এই লজিক্যাল কনস্ট্রাকশনটা আপনারা তৈরি করছেন। তাহলে সিপিআইএম যে একটি নৈতিক দল সেটা আপনারা স্বীকার করছেন, তাহলে সিপিআইএমকে সমর্থন করছেন না কেন? এখন প্রশ্ন হচ্ছে ইস্যু। দেখুন, রোজা লুক্সেমবার্গ বা ফিডেল কাস্ট্রো বা আমি যে কোনো স্টলওয়ার্ড কমিউনিস্ট নেতা, আমি কার নাম আলাদা করে করব, তাদের জিও পলিটিক্স সম্পর্কে, তাদের নিজেদের দেশ সম্পর্কে, তাদের ভারতবর্ষ সম্পর্কে, অনেক দেশ সম্পর্কেই খুব থরো একটা ধারণা ছিল। কিন্তু আমরা অনেকে যারা রোজা লুক্সেমবার্গ বা ফিডেল কাস্ট্রোকে নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি বা পড়াশোনার বড়াই করি, তাদের দৌড়টা কিন্তু কফি হাউসের বাইরে ঠিক ততটা যায় না। এবং সেই জায়গায় কিঞ্চিত দায়িত্ব নিয়ে আমি বলছি, দায়িত্ব যে নিচ্ছি সেটা যে ভুল করছি না সেটা আপনারা সাক্ষী, সব থেকে বেশি করে সাক্ষী আমার ইউটিউব চ্যানেলের দর্শক। কারণ গ্রাম বাংলার প্রত্যন্ত জায়গায় যেখানে মেইনস্ট্রিম মিডিয়ার ক্যামেরা বুম যায় না, সেখানে গিয়ে কবি সৌরভ আপনাদের জন্য সেখানকার জনমানুষের যে ক্ষোভ, জনমানুষের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আমি সেই চেষ্টা খুব যে বেশি পারি তা আমি দাবি করতে পারি না, কিন্তু সেই চেষ্টা আমি করি। এখন সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ সেলিমকে ট্রোল করা হচ্ছে, এই নিয়ে একদল অত্যন্ত উল্লসিত। নিশ্চয়ই হতে পারে, উল্লসিত হওয়ার কারণ আছে। যারা সিপিআইএমের বিরোধী তারা যে উল্লসিত হবেন তাতে তো অন্যায়ের কিছু নেই, এতে তো উল্লসিত হওয়ারই কথা। কিন্তু আপনি ভারতবর্ষের আর একটি রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলোর ছাড়া আরেকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দলের কথা বলুন, যেখানে দলের শীর্ষ নেতৃত্বের সম্পর্কে প্রকাশ্যেই যথেষ্ট ব্যঙ্গাত্মক, আক্রমণাত্মক কথা বলার সেই স্পেসটা আছে, সেই গণতান্ত্রিক স্পেসটা, সেই কাঠামোটা, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম, মানে গণতান্ত্রিক কেন্দ্রিকতা সিপিআইএম যেটা বলে, সেটা খুব কঠিন একটা বিষয়। খুব দু এক কথায় সেটা বলা সম্ভব না, আমি বলতে চাইও না। সেটা বলার জন্য সিপিআইএমের যারা নেতৃত্ব তারা আছেন, তারা বলবেন। কিন্তু সিপিআইএম দলে এই স্পেসটা আছে কর্মীদের, সমর্থকদের আবেগের, সৎ আবেগের বহিঃপ্রকাশ ঘটানোর। এখন কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়। আচ্ছা, আপনি জানেন যে হিন্দু স্কুল বা বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল বা আরও নানা স্কুল, আমি তো খুব প্রণিধানযোগ্য দুটো স্কুলের কথা বললাম, সেই স্কুলগুলো শিক্ষক স্বল্পতায় ভুগছে, রক্তাল্পতায় ভুগছে। ড্রপ আউটের সংখ্যা কত? 100 দিনের কাজ হচ্ছে না, তাদের জন্য মানুষের কি সমস্যা হচ্ছে? সিঙ্গুরে কারখানাটা হলো না, মানুষ কতটা ক্ষুব্ধ, মানুষ কতটা ক্রুদ্ধ, মানুষ কতটা হতাশ। দেখুন, ওয়া মোমো 16 জন মানুষ, আরও বেশি সংখ্যাটা অবশ্যই বেশি, 16 জন ঘোষিত, যারা নিখোঁজ তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। দেখুন কেমন সার্ফেসের বাইরে চলে গেল। এই যে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটার শিকার আমরা বোধহয়
চেয়ে বা না চেয়ে হয়ে যাচ্ছি। যে কথা মোহাম্মদ সেলিম বলেননি, তিনি বলেননি যে জোট নিয়ে আলোচনা হয়েছে, তিনি বলেননি তিনি আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন আমি মন বুঝতে গিয়েছিলাম। একটি রাজনৈতিক দল, নতুন গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, অনেকে আইএসএফ এর সম্পর্কে অনেকের অভিযোগ ছিল। আজকে আইএসএফকে তাদের সেকুলার অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, সেকুলার ওরিয়েন্টেশন তারা অনেকাংশে প্রমাণ করতে সফল হয়েছে। নওশাদ সিদ্দিকী সম্পর্কে আপনার অভিযোগ থাকতে পারে, আপনি তাকে সমর্থন করতে পারেন, কিন্তু তিনি যে একজন আদ্যন্ত সেকুলার রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, অন্তত তার কথা তাই বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম কি বলছেন অবশ্যই আপনারা শুনবেন, শোনাবো একদম প্রতিবেদনের শেষে। এবং লজিক, যুক্তি। আগামীকাল দুপুর 1টা থেকে করুণাময়ীর মোড় থেকে এসএফআই স্কুল বাঁচাও মূল বাঁচাও ডাক দিয়ে বিকাশ ভবন অভিযান করবে। দেবাঞ্জন দে এসএফআই রাজ্য সম্পাদকের বক্তব্য প্রতিবেদনের শেষে রয়েছে, সবটা শুনবেন। আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে জোর জল্পনা হচ্ছে এবং অনেকেই বিরোধিতা করছেন। আমাদের রাজ্যের এবং দেশের এবং গোটা বিশ্বের মিডিয়াগুলো কর্পোরেটের হাতে চলে যাওয়াতে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। এই জন্য মিডিয়া এখন সোশ্যাল মিডিয়া ধরেই চলছে। এটা তোমাদের অপমান, আমাদের না। কারণ মিডিয়াকে লোকে আর আজকাল না তারা খবর জোগাড় করতে পারে না, খবর দিতে পারে। আর খবর দিলেই মনে করা হয় আদানি হয়ে বলছে না আম্বানি হয়ে বলছে। কারণ আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া, টেলিভিশন চ্যানেল 70% হচ্ছে আদানি মালিক, নলে আম্বানি মালিক। তোমাদের কোনো দোষ না, আর তাতে তোমাদেরও ক্ষতি হয়েছে। যেমন লেবার কোড নিয়ে এসছে, যেমন মজুরদের মজুরি দিচ্ছে না, তেমন সাংবাদিকদেরও মর্যাদা চলে গেছে। আগে সাংবাদিকদের ওয়েজ বোর্ড হতো, তাদের মাইনে হতো, বোনাস হতো, চাকরি হতো, ছুটি হতো, এখন কিচ্ছু নেই। তাহলে বামপন্থীরা দুর্বল হলে এরকম হয়। এবং এই জন্য সোশ্যাল মিডিয়া হচ্ছে অল্টারনেটিভ মিডিয়া। অল্টারনেটিভ মিডিয়া মানে হচ্ছে স্বাধীন মিডিয়া, কেউ মালিক নয়। এখানে সবাই রাজা, যে যার খুশি বলে যাচ্ছে। সবারই সব কথা বলার অধিকার আছে, বাকস্বাধীনতা আমি বিশ্বাস করি। মোদি বা মমতা এফআইআর করে দেয়, ধরে নেয়, কেন এরকম বলছে, সেটা সবাই নিজের স্বাধীনতায় বলতে পারে। সিপিআইএম কি করবে সেটা সিপিআইএম এর পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী আমি। যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তোমরা সেই কথার গুরুত্ব দাওনি, মিডিয়া দেয়নি। রাতারাতি মোদি থেকে আর মিডিয়া সবাই মিলে হইচই আরম্ভ করলো, হুমায়ুন কবিরকে রাজ্যের দেশের নেতা বানিয়ে দিল। দেশ কা নেতা কেসা হুমায়ুন কবির কাছে, কারণ তখন অধীর চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারানো দরকার আছে। তো রাজনীতি স্পষ্ট। তাহলে আজকে দাঁড়িয়ে যখন ওটা বলছে না, তখন তোমাদের পুরনো কথা মনে পড়েছে। এটা ভালো, সাংবাদিকরা মনে রাখা উচিত। কিন্তু এখন দাঁড়িয়ে, আচ্ছা তখন যখন এই কথাটা বলছিল তখন সে মমতার কোলে ছিল। যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ করলো, মন্ত্রী করলো, যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার ক্যান্ডিডেট হলো, সেই আবার রাতারাতি আবার যখন ফিরে এলো, আবার তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ করে দিল। সেসব নিয়ে কোনো সমস্যা নেই। আর কে কাকে চোখ মেরেছে সেই নিয়ে তোমাদের চোখে বালি হচ্ছে। যে মোহাম্মদ সেলিম যদি কারোর সঙ্গে কথা বলে তাহলে সে রাতারাতি সেকুলার হয়ে যায়, এই বিশ্বাস আপনাদের আছে। এটা আমরা বলে নয়, 100 বছর ধরে কমিউনিস্ট পার্টি এই রাজ্যে, এই দেশে যে রাজনীতি করেছে, এটা তার ফসল। আমাদের পূর্বসূরি এটা বুঝিয়ে দিয়ে গেছে। দলের ব্যাপার, কংগ্রেস দল কাকে দায়িত্ব দেবে এটা কংগ্রেস দল ঠিক করবে। তবে এটা ঠিক, অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কী করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। আমরা বলছি বামপন্থীদের মধ্যে আসন সমঝোতা হচ্ছে, তারপর আমরা এখন লড়াইয়ের ময়দানে নেমে গেছি। এই আজকে পান্ডুয়াতে কর্মী সভা করছি, বুথ কনভেনারদের মিটিং করছি। আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকবো না, বসে থাকবো। কংগ্রেসকে ঠিক করতে হবে সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে, বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্করবাবু যদি না চান আর অধীরবাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা। আপনার সেলিম ছিল, হুমায়ুন ছিল, এখন তারা বিজেপি আরএসএস রাজনীতি। সুকান্ত মজুমদার তৃণমূলের ওই অধ্যাপক সংগঠন করত, অথচ আরএসএস। এরকম তৃণমূলের মধ্যে অনেক আরএসএস ঢুকে আছে, প্রথম থেকে আছে, এবং এখন মাঝে মাঝে বেরিয়ে আসছে। তাদের সিলেবাসে এগুলো শেখানো হয়। তারা নাম দিয়ে
খোরাক দিয়ে পোশাক দিয়ে চেনে। গত বিধানসভা নির্বাচনের সাথে মনে নেই, সব মিডিয়াগুলো পেছন পেছন ঘুরছিল বিজয়বর্গীর বিরুদ্ধে এর সঙ্গে। এখন কোথায় গেল সে বিজয়বর্গী? সে বিজয়বর্গী বলেছিল মিস্ত্রিরা দেখলাম চিড়ে ভিজিয়ে খাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশি। তো সুকান্ত মজুমদারের তো বাপ ঠাকুরদার কাছে শিখে এসছে, মানে রাজনীতিতে। তারা পোশাক দেখে, খোরাক দেখে, চেহারা দেখে, এই যে ত্রিপুরার ওই যে আদিবাসী ছেলেটাকে উত্তরাখণ্ডে পিটিয়ে মারলো আরএসএসরা, কেন মারলো? বললো চোখটা হাঁটানো আছে, সুতরাং চিনে। সুতরাং ওদের দলে কথাবার্তা শুনো না, ওরা পোশাক দেখে, খোরাক দেখে, চেহারা দেখে, ওরা হচ্ছে তোমার গিয়ে ধর্ম দেখে ওরা পেটাপেটি করে। আমরা তা করি না, আমরা সব ভারতবাসীকে ভারতবাসী গিয়েছিল আপনাদের শরিকদের মধ্যেই ফরওয়ার্ড ব্লক চাইছিল না বা কংগ্রেসের আপত্তি ছিল, এবারে কি আইএসএফ বা এই হুমায়ুনের কথা বলছেন আপনারা, সবাইকে নিয়ে কি চলা সম্ভব হবে? এখন হুমায়ুনের কথা আমি বলিনি, তুমি বলছো। আমার জোর করে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিও না। আর বামফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিআইএম সিদ্ধান্ত নেয়, এবং বাম শরিকরা মাঝে মধ্যে, বিশেষত ফরওয়ার্ড ব্লক বা আরএসপি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে। একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কী করে বুঝতে পারে? আমি তো কালকে বুঝলাম ও কি চায়, যে দল তৈরি করেছে তার লক্ষ্য কি, সেটা আমি সরাসরি মিডিয়া নানা রকমের সিগন্যাল দিচ্ছে। বিভিন্ন রকমের দালাল প্রকৃতির লোকজন থাকে, বিশেষ কিছু ভেটারেন সাংবাদিক থাকে, তারা নির্বাচনের সময় সক্রিয় হয়ে গিয়ে এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে। আল্লাহ কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। যাতে কোথাও কি এটা কি চেক করে নিলেন? হ্যাঁ, এটা কি চেক করে নিলেন? তাই সবই তুলে নিতে হয়, বাজিয়ে নিতে হয়। তুমি একটা জামা কিনতে গেলে 8 বার 4 বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না, তা তো ভুলে পড়ে যাবে, ভুলে যাবে। বলছে কোথাও কি সংখ্যালঘু ভোটটা কি এক জায়গায় করতে চাইছিল আপনারা, মানে এই আইএসএফের সঙ্গে? আমরা গোটা বাংলার মানুষকে একাত্তা করতে চাইছি। তুমি সংখ্যালঘু সংখ্যাগুরু আর কথা বলছো কেন? মানুষকে আগে মানুষের মনে করো। এই ইসিআই মানুষকে মানুষ মনে করছে না বলে, ভোটারকে ভোটার মনে করছে না বলে নাগরিকতার প্রশ্নে নোটিশ দিচ্ছে, হয়রানি করছে। ভাগাভাগি রাজনীতি মানে কি সর্বনাশ হয়, এটা আমরা বাংলাদেশে দেখেছি, এবং এখানেও সেই রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে, আমরা বিভাজনের বিরুদ্ধে, সবাইকে এক কাট্টা করছি। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। আগে এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ ছিল না। এখন যারাই এরকম হিন্দু মুসলমান মন্দির মসজিদ বলছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে ভাই তুমি কাজের কথা বলো, রুচি রুজির কথা বলো, পরিশ্রমের কথা বলো, মজুরির কথা বলো, এই মন্দির মসজিদ হিন্দু মুসলমান করো না। কিন্তু এই হুমায়ুন কবির বাবুগঞ্জ থেকে তখন আমি গিয়েছি, এখন তোমাকে বললাম, তোমাকে আমি বলছি ওকে তাই বলেছি যে বেশি মন্দির মসজিদ করো না, হিন্দু মুসলমান করো না, কাজের কথা বলো। রাজনীতিতে শ্রমের কথা বলো, কাজের কথা বলো, শিক্ষার কথা বলো, স্বাস্থ্যের কথা বলো, রুটি রুজির কথা বলো। ভাগাভাগি রাজনীতি ক্ষতি করছে আমাদের। স্কুল ধ্বংস হয়েছে, কলেজ ধ্বংস হয়েছে, বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। আর এই সমস্ত কিছু ধ্বংসস্তূপের মধ্যে যার মুখটাকে সব থেকে বড় বিজ্ঞাপন করে দেখানো হয়েছে, আমার আপনার ট্যাক্সের টাকায় স্কুল তৈরি হয়নি, কলেজ তৈরি হয়নি, বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি, মাদ্রাসা তৈরি হয়নি, অথচ তৃণমূলের বড় বড় কাট আউট তৈরি হয়েছে এবং তাদের মমতা ব্যানার্জির ছবি। সব মিলিয়ে ওই যে 39টি স্কুল যদি দেখা যায়, 39টি স্কুলের মধ্যে মোটে হয়তো সব মিলিয়ে 15 কি 20% স্কুলে হেডমাস্টার মশাই আছে, বাকি স্কুলে কোনো হেডমাস্টার নেই। কলকাতায় অবস্থিত 10টি স্কুল, এই 10টি স্কুলের মধ্যে মাত্র একটি স্কুলে হেডমাস্টার আছে, আর কোন স্কুলে হেডমাস্টার নেই। সেই সরকারের কাছে প্রতিনিধিত্ব করে বাকি 9টি স্কুলকে জুড়ে নিয়ে, অ্যাজ ইফ উনি সবকটা স্কুলের হেডমাস্টার, এইভাবে ওনাকে প্রতিনিধিত্ব করতে হয়। 100 বছরের পুরনো স্কুল, কিন্তু সেই স্কুলে এই মুহূর্তে 46 জন শিক্ষকের থাকার কথা। হিন্দু স্কুল পরিচালনা করতে গেলে, মানে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে, লেখাপড়াটা পুরো দমে লেখাপড়া করতে গেলে 46 জনের জায়গায় এখন 28 জন শিক্ষক হিন্দু স্কুলে চাকুরিরত। হিন্দু স্কুলে স্ট্যাটিস্টিক্স এর কোনো পার্মানেন্ট টিচার নেই, শিক্ষক নেই বলে হিন্দু স্কুলের মতো স্কুলে সাইকোলজি ডিপার্টমেন্ট বন্ধ। হিন্দু স্কুলের বুকে ইকোনমিক্স এর একজন মাত্র টিচার আছে। এর মধ্যে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু স্কুলের অভ্যন্তরে ছাত্র শিক্ষক অনুপাত 65:1। 65 জন ছাত্র পিছু একজন শিক্ষক এখন হিন্দু স্কুলে আছে, যেখানে ভারতবর্ষের সংবিধান রাইট টু এডুকেশন বলছে 32:1, 32 জন ছাত্র পিছু একজন শিক্ষক রাখতে হবে। বীরভূম জেলা স্কুলে 1100 জন ছাত্র, 1100 জন ছাত্র পিছু 18 জন মাত্র শিক্ষক বীরভূম জেলা স্কুল চালাচ্ছে। আরো বেশ কয়েকটা স্কুলের নাম বলবো, প্রত্যেকটা স্কুলে একই ঘটনা, ফিজিক্যাল এডুকেশনের কোনো টিচার নেই। অথচ রাইট টু এডুকেশন অ্যাক্ট, ভারতের সংবিধান বলছে
যে 6 বছর থেকে 14 বছর বয়সী ছেলে মেয়ে তাদের জন্য ফিজিক্যাল এডুকেশনের টিচার বাধ্যতামূলক, ফিজিক্যাল এডুকেশনের টিচার ছাড়া স্কুল চালানো চলবে না। অথচ বীরভূম জেলা স্কুল, হিন্দু স্কুল, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল, একাধিক স্কুলে আমরা দেখতে পাচ্ছি একদম সরকারি স্কুল, সরকারি নিয়ন্ত্রিত স্কুল, এই 39টা স্কুলের তালিকার মধ্যে আছে। এই স্কুলগুলোতে কোনো ফিজিক্যাল এডুকেশনের টিচার নেই। কোচবিহার জেনকিন স্কুলে এই মুহূর্তে পল সায়েন্সের কোনো টিচার নেই। পল সায়েন্স সাবজেক্টটা বন্ধ হয়ে যাওয়ার ডিপার্টমেন্টে ওই একই রকম 1জন বা 2জন করে শিক্ষক, তারা কোচবিহার জেনকিন স্কুলে বাংলা পড়াচ্ছে, ইংরেজি পড়াচ্ছে, এই সাবজেক্টগুলো পড়াচ্ছে। হেয়ার স্কুলে একই রকম ভাবে কম্পিউটারের টিচার নেই, আমি শুরুতেই বললাম। একই ছবি, শিক্ষক যার তার টোটাল শিক্ষক পদ তার অর্ধেকেরও কম শিক্ষক সিভিক টিচার দিয়ে কম্পিউটার শেখানো হচ্ছে। কমার্সের 1জন মাত্র টিচার হেয়ার স্কুলে, আবার সেই কমার্সের সেই টিচার এদিকে স্যাংশন পোস্ট কিন্তু 3টে, অথচ এখন কাজ করছে 1জন। যে কাজ করছে সে গত 3 মাস ধরে সময় দিতে পারছে না স্কুলে, কারণ তাকে বিএলও হিসেবে নিযুক্ত করে দেওয়া। আমি বলেছিলাম যে যেভাবে হাজার হাজার শিক্ষককে বিএলও হিসেবে নিযুক্ত করে তাদের ওপর এসআইআর এর কাজের বোঝা নির্মমভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের সরকার নির্মমভাবে চাপিয়ে দিয়েছে, তার ফলাফল স্বরূপ বহু স্কুলে শিক্ষকদের অভাব আরো বাড়বে এবং ড্রপ আউটের সংখ্যা, ছাত্রছাত্রীর ড্রপ আউটের সংখ্যা আরো বাড়বে। আরিয়াদহের গার্লস স্কুল স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে তৈরি করা স্কুল, নিজে দাঁড়িয়ে থেকে স্কুলটি তৈরি করেছিলেন মেয়েদের পড়াশোনার জন্য, মেয়েরা যাতে এগিয়ে আসতে পারে লেখাপড়ার জগতে তার জন্য। সেই স্কুল কার্যত বন্ধ। বেসিক আইডিয়াটা হচ্ছে, বেসিক টার্গেটটা হচ্ছে হিন্দু স্কুল তুলে দেবে, হিন্দু স্কুলের জায়গায় একটা হিন্দুত্ব স্কুল চাপিয়ে দেবে। গ্রান্টের টাকা, সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে কম্পোজিট গ্রান্টের যে টাকা, ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে আরো নানান যা যা কিছু লাগে স্কুল পরিচালনার জন্য, সেই টাকা 2 সরকার বন্ধ করে রেখে দিয়েছে। 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের, 40% টাকা দেওয়ার কথা রাজ্যের সরকারের। কোভিড পরবর্তী সময় থেকে 2021-22 শিক্ষাবর্ষ থেকে এই টাকা কার্যত বন্ধ কথা নিয়ে মূলত স্কুল বাঁচানোর লড়াইতে আরো এক ধাপ এগোনো, আরো জোরসে একটা ধাক্কা দেওয়া এই রাজ্যের সরকারকে। 30 তারিখ বিকাশ ভবন চলো ডাক এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বেলা 1টার সময়।